কালবৈশাখীর ঝড় নববর্ষের সূচনা এই কড়া চাবুকটি পাঠ করছি। প্রশ্নকারী ঠাকুরকে বলছেন, চারিদিকে এত ব্যাপার ঘটে গেল, আপনি নীরব কেন? উত্তরে ঠাকুর বলছেন, নীরব না থেকে উপায় কি? মুখটা একটু পুড়েছি তো, সাফ না হওয়া পর্যন্ত এখন কিছু বলছি না। প্রশ্নকারী বলছেন, কিছুই বুঝলাম না, মুখ পুড়লই বা কী করে? আর পুড়েই যদি থাকে তবে সাফেই বা হবে কি করে? উত্তরে ঠাকুর বলছেন, মুখ কেমন করে পড়ে জানো না? মুখ পড়ে দুই রকমে, একটা পড়ে লজ্জায় আর একটা পড়ে ধ্বংসের অগ্নিকাণ্ডে। অর্থাৎ কোনো কিছু গড়তে গিয়ে তার আগে ভাঙার কাজে। যেমন পুড়েছিল হনুমানের ন্যায়ের প্রতিষ্ঠা করতে গিয়ে অন্যায়ের ধ্বংস করার সময়। যে ক্ষেত্রে তুমি সত্যের প্রতিষ্ঠা করবে, সেক্ষেত্রে মিথ্যার জঞ্জালগুলোকে তো আগে সাফ করে পুড়িয়ে ফেলা দরকার। সেই পোড়াতে গিয়েই অনেক সময় নিজেদের পুড়তে হয়। এখন আমাদের মুখ পুড়েছে লজ্জায়, সেই লজ্জার কারণকে ধ্বংস করতে গিয়ে পোড়া মুখ যখন আবার পুড়বে, তখনই তা সাফ হবে। বিষে বিষক্ষয়ের মতো পোড়া মুখকে আবার পোড়াতে হবে, তবেই মুখের পোড়া দাগ সাফ হবে, মুখ উজ্জ্বল হবে। প্রশ্নকারী বলছেন, তার মানে আপনি বলছেন যা কিছু আছে সব ভেঙে ধ্বংস করে নতুন করে আবার গড়তে? কিন্তু এইভাবে গড়তে হলে একটা কিছুকে অবলম্বন করতে হবে তো। আর চারিদিকে যে অবস্থার সৃষ্টি হয়েছে, তাতে কাকেই বা অবলম্বন করব আর কাকেই বা বিশ্বাস করব? কারোর উপরেই তো আর আস্থা রাখা যাচ্ছে না। ঠাকুর বলছেন উত্তরে, নিজের প্রতি আস্থা তো আছে তো। নিজেকে আগে বিশ্বাস করতে শেখো, তবেই সব হবে। আজকের দিনে সেটারই বড় অভাব। প্রতিটি ক্ষেত্রে আত্মবিশ্বাসের অভাবের জন্যই আজকের এই পরিস্থিতির উদ্ভব। প্রশ্নকারী বলছেন, এটা কেমন কথা? নিজেকে কি কেউ কখনো অবিশ্বাস করে? উত্তরে ঠাকুর বলছেন, খুব করে, এবং সেটাই হচ্ছে আজকাল। তা না হলে নিজেকে কেউ ফাঁকি দিত না। ফাঁকি যেমন অপরকে দিচ্ছে, নিজেকেও তেমনি আজকাল অনেকেই ফাঁকি দিয়ে চলেছে। অপরের ফাঁকি দেওয়াটা ধরতে না পারলেও নিজেকে যে অনেক সময় ফাঁকি দিচ্ছ, সেটা তো ঠিকই ধরতে পারছো। অবস্থায় পড়ে অপরের কাছে তা স্বীকার না করলেও নিজের কাছে ফাঁকি ঠিকই ধরা পড়ছে। নিজেকে মানুষ কেন ফাঁকি দেয়? নিজের প্রতি বিশ্বাস নেই বলেই তো। আত্মবিশ্বাসের অভাবেই মানুষ নিজেকেও ঠকায়, অপরকেও ঠকায়। আত্মবিশ্বাস থাকলে নিজেকেও ফাঁকি দেওয়ার প্রয়োজন হয় না, অপরকেও ফাঁকের ফাঁকে ফেলার প্রয়োজন হয় না। কিন্তু আজকের সমাজে সেটাই হয়ে চলেছে। সেই এক বাক্যে কিছুতেই স্বীকার করতে পারছি না। তাই যদি তাই হতো, তবে আজ দেশের এই হাল হতো না। দিন দিন উচ্ছৃঙ্খলতা ও অরাজকতার সৃষ্টি হতো না। প্রশ্নকারী বলছেন, তবে কি আপনি বলতে চাচ্ছেন আজ যারা রাজনীতি, ধর্মনীতি ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব করছেন বা কাজ করছেন, তাদের আত্মবিশ্বাস নেই? উত্তরে বলছেন ঠাকুর, ব্যক্তিগতভাবে কারোর সম্বন্ধে কিছু বলতে আমি রাজি নই। কেউ কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করুক, সেটাও আমি পছন্দ করি না। তবে একথা সব সময় মনে রাখতে হবে যে আত্মবিশ্বাসজাত যে ফল, সেটা গাছ পাকা ফলের মতো সুন্দর, সুপক্ব, সুস্বাদু। আর দলের চাপে পড়ে যে ফল, সেটা জাঁকে পাকা ফলের মতো বিকৃত, বিবর্ণ, বিষাদ। আমাদের বর্তমান সামাজিক জীবনের, রাজনৈতিক জীবনের, ধর্মীয় জীবনের কিংবা সাংস্কৃতিক জীবনের পরিণতি দেখে নিজেরাই বুঝতে পারবে সেটা আত্মবিশ্বাসজাত না দলের দ্বারা পরিচালিত। সমাজ চায় গ্রহণযোগ্য সুমিষ্ট ফল। আজকের মনোবৃত্তি হচ্ছে
পাকলেই যখন মিষ্টি হয় তখন তাকে যেভাবে হোক পাকাও। হচ্ছেও তাই। গাছের কাঁঠাল গাছে পাকলে তার স্বাদ এক, আর ঘরে রেখে খড় পাতা চাপা দিয়ে পাকালে তার আর এক স্বাদ। আবার শালটি দিয়েও পাকানো হয়, তখন তার আর এক পরিণতি। কখনো কখনো ধৈর্যহীন ব্যবসায়ীরা ব্যক্তিগত লাভের আশায় ছালায় পুড়ে মুগুর দিয়ে পিটিয়ে পিটিয়েও কাঁঠাল পাকায়। সব অবস্থাতেই ফল পাকে ঠিকই, কিন্তু পরিণতিতে প্রত্যেকের রং আলাদা, রূপ আলাদা, রস আলাদা, সুতরাং স্বাদও আলাদা। আজকে আমরা যে ফল পাচ্ছি তা যদি যাকে পাকা হতো তবেও সেটা হতো মন্দের ভালো, কিন্তু আজকে যা পাচ্ছি তা হয় শালটি দিয়ে পাকা, না হয় মুগুরে পাকা। ক্রেতারা সরল বিশ্বাসে আনন্দের সঙ্গে সে ফল ঠিকই কিনে নিয়ে যাচ্ছে অনেক দাম দিয়ে। তারপর বাড়িতে গিয়ে দেখে সে ফল ভোগে লাগে না। তখন আফসোস করা ছাড়া আর কোনো উপায় নেই। ফল গাছে পাকানোর ধৈর্য তো আজ আর কারোর নেই। সেটা তো প্রকৃতির স্বাভাবিক নিয়মে গাছেই পাকবে, এই বিশ্বাসও যেন আজ সকলে হারিয়ে ফেলেছে। তাই অপরিণত অবস্থাতেই তাকে তুলে এনে জোর করে পিটিয়ে পাকানো হচ্ছে। ফলে পরিণতিতে আফসোস ছাড়া আর কিছুই জুটছে না। যে কাজ অতি সহজ, সুন্দর ও স্বাভাবিকভাবে সম্পূর্ণ করা যেত, তাকে অস্বাভাবিক উপায়ে আসরিক পদ্ধতিতে করা হচ্ছে বলেই আজকের এই দুর্দশা। সবাই ফল পাকাতে চায়, বাজারে সেটা চালাতেও চায়, কিন্তু ফল আর পাকে না, শুধু চটই পাকে। অর্থাৎ ক্রমশই জটিল থেকে জটিলতর অবস্থার সৃষ্টি হচ্ছেও তাই। প্রশ্ন করি আবার বলছেন, এগুলো হচ্ছে ঠিকই, তবে এর থেকে আজকের মানুষ আত্মবিশ্বাস হারিয়েছে, এ কথা বলা যায় কি? আপনি বলছেন প্রকৃতির নিজস্ব গতিতে ও নীতিতে সব কিছু আপনা থেকেই পরিণত হয়ে উঠবে, কিন্তু ততদিন পর্যন্ত আমাদের অপেক্ষা করার ধৈর্যও নেই, সময়ও নেই। তবে আত্মবিশ্বাস ঠিকই আছে, বরং ওটা বেশি মাত্রায় আছে বলেই আমরা কৃত্রিম উপায়ে ফল পাকিয়ে নিচ্ছি। উত্তর ঠাকুর বলছেন, হ্যাঁ, কেউ কেউ ভাবছে আমার আত্মবিশ্বাস নিয়ে আমি যা করছি তা ঠিকই করছি, কিন্তু সে আত্মবিশ্বাসে যে কি সফলতা আসছে, ফল পাকছে ঠিকই, কিন্তু এমনই সে পাকের ঠেলায় জল ক্রমশই ঘোলা হয়ে যাচ্ছে। ব্যক্তিগতভাবে কয়েকজনের কিছু লাভ হচ্ছে বটে, কিন্তু সমষ্টিগতভাবে সমাজের কী লাভ হচ্ছে? তোমরা তাকে আত্মবিশ্বাস বলতে পারো, কিন্তু আমি তাকে আত্মবিশ্বাস বলি না, ওটা আত্মম্ভরিতা নিয়ে কাজ করলে সফলতা তো আসে না, বরং সফলতার পথে বিঘ্ন সৃষ্টি হয়। তাছাড়া যারা এটাকে আত্মবিশ্বাস বলছে, আমার মনে হয় তারা শুধু বাইরেই জোর গলায় বলছে আমি যা করছি ঠিকই করছি, বাইরে যুক্তি দিয়ে কথা সাজিয়ে অপরের কাছে এর একটা জবাব দিচ্ছে ঠিকই, কিন্তু নিজের মনের কাছে এসব কাজের জবাব দিয়ে করতে পারছে না। কারণ প্রকৃতির যে নিয়মে গাছপালা, ফল ফুল, কীটপতঙ্গের সৃষ্টি, স্থিতি এবং লয়, সেই একই নিয়মে আমার, তোমার এবং সমাজেরও উদ্ভব, বিকাশ এবং পরিণতি। তাকে একটা বাইরের কৃত্রিম নিয়মে চালিত করলে তোমার ভিতরের নিয়মের সঙ্গে তো তার মিলতি হবে না, কিছুতেই তা হতে পারে না। বাইরে যতই জোর গলায় চিৎকার পারো, ভেতরের সচেতনতার কাঁটা তাতে সাড়া দিতে পারে না।
তোমরা বললেও আমি তা স্বীকার করব না। তবলায় যতই সুন্দর তোলো, গানের গতির সঙ্গে যদি সমান তালে সে অগ্রসর না হয়, তবে কি তাকে সঙ্গত বলবে? না, সেটা কারোর ভালো লাগবে। ভেতরের সুরের সঙ্গে তোমার বাইরের বোল ঠিক মতো সঙ্গত করছে কি না, সেটা তোমার মনেই জানিয়ে দেবে। যদি সেখানে মিলতে না হয়, সঙ্গত যদি ঠিক মতো না হয়, তবে বাইরের বোল আর চাল যতই ঠিক রাখো, ভেতরের সুর আর তাল ঠিকই কেটে যাবে। স্বীকার করো বা না করো, সেটা আলাদা কথা। কি রাজনীতি, কি সমাজনীতি, কি ধর্মনীতি, যে নীতিই হোক, প্রকৃতির নীতির সঙ্গে মিলতে না হওয়া পর্যন্ত কোনো কিছুরই দাম নেই। প্রশ্নকারী বলছেন আবার, আপনাকে যা জিজ্ঞাসা করছি আপনি তার ঠিক ঠিক উত্তর না দিয়ে বিষয়টাকে অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছেন। তাছাড়া কিছুদিন ধরে লক্ষ্য করছি আপনি একটু গা ঢাকা দিয়ে আছেন। কেন বলুন তো? উত্তর ঠাকুর বলছেন, গা ঢাকা দিয়েছি ওদের ঢাকনিটা খোলার জন্য। তাদের গা ঢাকা না দিয়ে তাছাড়া গা ঢাকা না দিয়ে উপায় কী বলো? বেশি বাতাসেও গা ঢাকা দিতে হয়, আবার বেশি উত্তাপেও গা ঢাকা দিতে হয়। আগুনের তাপটা যে বেড়েছে, মুখটা তো পুড়েছেই, শরীরটাও যেন পুড়ে যাচ্ছে। প্রশ্নকারী বলছেন, এই দেখুন আবার এড়িয়ে গেলেন। হেয়ালি শুনবো না, আপনাকে আজ কিছু বলতেই হবে। উত্তর ঠাকুর বলছেন, চৈত্র মাসে কালবৈশাখীর ঝড় ওঠে, দেখেছো সে ঝড়? কি প্রচণ্ড তার রূপ! সূর্য মেঘের আড়ালে, চারিদিক তমসাচ্ছন্ন, ঝড় তুফান, সব কিছু ওলটপালট হয়ে তছনছ হয়ে ভেঙে যাচ্ছে। তারপরেই আসে নববর্ষের প্রভাত। এখন কালবৈশাখীর ঝড় উঠেছে, সত্য সূর্য আজ মেঘাচ্ছন্ন। ঝড়ের প্রলয় নিতে সব কিছু তছনছ হয়ে যাবে। সেই ঝড়ের বেগেই আবার মেঘ উড়ে গিয়ে সত্য সূর্য প্রকাশিত হবে। সূর্যের আলোকে তমসা দূর হবে। তখন সেই সূর্যের আলোকে দেখতে পাবে গণদেবতা সজাগ হয়ে আছে। মাঝে মাঝে মেঘখণ্ড এসে সাময়িকভাবে সূর্যকে আবৃত করছে, চারিদিক অন্ধকার হয়ে যাচ্ছে। মনে হচ্ছে যেন গণদেবতা নিদ্রিত, কিন্তু তা নয়। ঝড় ওঠার আগে সব কিছু স্তব্ধ হয়ে যায়। গাছের পাতা নড়ে না, নদীর জল দোলে না, মনে হয় তাদের নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। তারপরেই গাছপালা দুলে ওঠে, সাগরের জল ফুলে ওঠে, সব কিছু ফুঁসে ওঠে, গর্জে ওঠে, শুরু হয় ধ্বংসের তাণ্ডব লীলা। সেই রকম ঝড়ের আগে গণদেবতা আজ স্তব্ধ। মনে হচ্ছে সে যেন মৃত, কিন্তু তা নয়। এটা তার রুখে দাঁড়াবারই ইঙ্গিত। এরপরে সে মাথা চাড়া দিয়ে উঠবে, আর ফাঁকি চলবে না। যত অত্যাচার আসুক না কেন, গণদেবতার ক্ষমতাই সেগুলো দমন করবে। জীব জগতের প্রতিটি জীবের মধ্যে এই দমন করার শক্তি নিহিত। গণদেবতা সেই মিলিত শক্তির রূপেরই রূপ। সে মিলিত শক্তির প্রতিক্রিয়ায় একদিন ঝড় উঠবেই। সেই ঝড়ে চারিদিক উলট পালট হয়ে যাবে। তারপরেই নববর্ষের সূচনা। বন্যায় চারিদিক প্লাবিত হয়ে যায়, মনে হয় কত না ক্ষতি হলো, কিন্তু তারই বহন করে আনা পলি মাটিতে নতুন সৃষ্টির ইঙ্গিত। 14 দল ভেঙে ভেঙে হোক না 1400 দল, উঠুক ঝড়। ঝড়ের বেগে, বাতাসের ঝাপটায় খণ্ড মেঘ খণ্ড খণ্ড হতে হতেই নিঃশেষিত হয়। তারপর যখন আদি, অকৃত্রিম, অদ্বিতীয় সূর্য প্রকাশিত হবে, তখন দল দল মেঘে আকাশ আর কালো হয়ে থাকবে না। এক সূর্যে সব কিছু আলো হয়ে যাবে। সুতরাং চিন্তার কি আছে? প্রশ্নকারী আবার বলছেন, অর্থাৎ
আপনি বলতে চান এখন শুধু মারামারি কাটাকাটি হানাহানির মধ্যে দিয়ে ধ্বংসই চলুক, এর কোনো প্রতিকার করার দরকার নেই? উত্তরে ঠাকুর বলছেন, প্রতিকার আপনিই হবে। অঙ্কের খাতায় গণিতের ফল না মেলা পর্যন্ত কাটাকাটি চলতেই থাকে। কাটতে কাটতে ক্রমশ সরল থেকে সরলতর হতে হতে সরলতম হয়ে যায়। তখন ফল আপনিই মিলে যায়। একদিকে কাটার যন্ত্রণা, অন্যদিকে ফল মিলে যাওয়ার আনন্দ। এটাই তো নিয়ম। আজ দেশ ভাঙনের মুখে। প্রকৃতির নিয়ম অনুসারে নদীর একবার ভাঙে আর একবার গড়ে। কালের নদী বয়ে চলেছে, আর এক নতুন দেশ নিশ্চয়ই গড়ে উঠবে। সৃষ্টির নিয়মই এই, একদিকে গর্জন আর একদিকে বর্ষণ, একদিকে ধ্বংস আর একদিকে বংশ, একদিকে প্রলয় আর একদিকে সৃষ্টি। ব্যথা, বেদনা, যন্ত্রণার মধ্যে আবির্ভূত হবে নবজাত শিশু। শোনা যাবে তার বেঁচে ওঠার ওঙ্কার ধ্বনি। প্রশ্নকারী আবার বলছেন, তার মানে আপনি মারামারি কাটাকাটি ইত্যাদি হিংসাত্মক কাজকে সমর্থন করেন? এতে যে আমাদের মতো কত অসহায় নিরীহ লোকের মৃত্যু হচ্ছে, আরও কত লোকের হতে পারে, তার উপায় কি হবে? উত্তরে ঠাকুর বলছেন, কত নিরীহ তোর জীব ও কালের স্রোতে ভেসে যাচ্ছে। তুমি নিজেও কতজনকে তোমার ব্যক্তিগত স্বার্থের জন্য মেরে ফেলেছ, সে কথা চিন্তা করেছো কি? শুধু তোমাকে আমাকে আর মানব গোষ্ঠীকে নিয়েই তো বিশ্ব ব্রহ্মাণ্ড নয়, গাছপালা, পশু পাখি, কীট পতঙ্গ, মানুষ সকলকে নিয়েই এই জগৎ। এই বিশ্বজগতে তোমার, আমার আর মশা মাছির মধ্যে কতটুকুই বা তফাৎ? আমার তো মনে হয় কোনো পার্থক্য নেই। মশা মাছি কীট পতঙ্গকে ধ্বংস করতে তো তুমি বিন্দু মাত্র দ্বিধা বোধ করছো না। তোমার চলার পথে, তোমার বাঁচার পথে এরা অসুবিধার সৃষ্টি করছে। অতএব এরা অনিষ্টকারী, ক্ষতিকারক, রোগের জীবাণুবাহক। সুতরাং এদের যেভাবে হোক ধ্বংস করছো তাই। তখন তো তোমার মুহূর্তের জন্য মনে হচ্ছে না এগুলো হিংসাত্মক কাজ। তখন তো তুমি মারামারি কাটাকাটিকে বেশ সমর্থন করছো। শুধু মানুষের বেলায় এগুলি হিংসাত্মক কাজ আর এদের বেলায় নয়, তা ভাবলে চলবে কেন? প্রশ্নকারী বলছেন, কিন্তু মানুষ তো শ্রেষ্ঠ জীব, তার অধিকার আগে। উত্তরে ঠাকুর বলছেন, এই জীবজগতে কীট পতঙ্গ থেকে আরম্ভ করে গাছপালা, মানুষ ইত্যাদি সকলেই একই মাটিতে, একই আকাশতলে, এক সূর্যের আলোয়, একই জল হাওয়ায় বৃদ্ধি পাচ্ছে। সুতরাং অধিকার একজনের কম আর একজনের বেশি হবে কেন? এতে সকলেরই সমান অধিকার। আর শ্রেষ্ঠত্বের কথা বলছো? মানুষ শ্রেষ্ঠ, ওরা নিকৃষ্ট, এ কথা কি করে বলবো? দৈহিক আকার ও শক্তির দিক থেকে যদি বলো, তবে মানুষের থেকে অনেক বড়, অনেক শক্তিশালী প্রাণী এ জগতে আগেও ছিল, এখনো আছে। চোখের সামনে হাতিকে তো দেখছই। তাছাড়া সাগরের জলে কত বিরাট জন্তু আছে, মানুষ তাদের তুলনায় অতি ক্ষুদ্র। আফ্রিকার জঙ্গলেও কত জন্তু জানোয়ার আছে। আবার মনের বিকাশ ও শক্তির দিক থেকে যদি বলো, তবেও আমি কাউকেই কারুর চেয়ে শ্রেষ্ঠ বা নিকৃষ্ট বলতে পারি না। মশা মাছি, কুকুর, বিড়াল ইত্যাদির ব্যথা বেদনা, স্নেহ, ভালোবাসা, রক্ষণাবেক্ষণ করার ক্ষমতা সবই মানুষের মতো।
মাত্রায় কম বেশি হতে পারে, কিন্তু গুণগত বৈশিষ্ট্যের দিক থেকে তা এক। তাছাড়া প্রত্যেক জীবের মধ্যেই প্রতিটি শক্তি নিহিত। প্রত্যেকেই প্রত্যেকেই প্রতিটি বৃত্তি, প্রতিটি শক্তির অধিকারী। প্রয়োজন অনুসারেই কারোর কোনোটা কম, কারোর কোনোটা বেশি, কারোর কোনোটা কম। তুমি বুদ্ধি দিয়ে যেটা পারো, ওরা বৃত্তি দিয়েই সেটা পারছে। ওরা বৃত্তি দিয়ে যেটা সহজে বহু চেষ্টায় পারে, তুমি বুদ্ধির প্রয়োগ করে সেটা সম্পন্ন করছো। যেমন ধরো, মানুষ আজ বুদ্ধির চরম প্রয়োগ করে চাঁদের দেশে উড়ে গিয়ে গৌরব অনুভব করছে, অথচ মশা, মাছি, কীট, পতঙ্গ, পাখি এরা তাদের সহজাত বৃত্তির ক্ষমতাতেই জন্মের সাথে সাথে আকাশে উড়তে পারছে। আবার অনেক সময় মানুষ বুদ্ধির দ্বারা যা করছে, অন্যান্য প্রাণী বৃত্তির দ্বারা সেটা পারছে না। সেরকম পশু পাখিরা বৃত্তির দ্বারা যা করছে, মানুষ শত চেষ্টায় বিজ্ঞানের শত কলা কৌশল প্রয়োগেও তা করতে পারছে না। একটা জলজ্যান্ত দৃষ্টান্ত দেখাচ্ছি। আমাদের এত বড়, এত শক্তিশালী যে পুলিশ বাহিনী, তার থেকে বাছাই করা বুদ্ধিমান ব্যক্তি নিয়ে তৈরি হয়েছে ইন্টেলিজেন্স ব্রাঞ্চ। তারা পর্যন্ত হিমশিম খেয়ে যাচ্ছে একজন সাধারণ অপরাধীকে খুঁজে বের করতে। শত চেষ্টার পর অসমর্থ হয়ে তাদের আশ্রয় নিতে হলো লাকি আর লেসির কাছে। শেষকালে কুকুরের লেজ ধরেই তাদের রহস্য ভেদ করতে হলো। তারা সত্যের সন্ধান পেল। পশুর বৃত্তির কাছে মানুষের বুদ্ধি তো হার মানল। এইরকম অনেক গুণ পশু পাখিদের আছে যা মানুষের নেই। ঘরের মধ্যে যদি কোথাও এক কোণা চিনি লুকিয়ে রাখো, মানুষের সাধ্য নেই তা খুঁজে বার করে, অথচ একটা পিপীলিকা, আরশোলা বা টিকটিকির এক মুহূর্ত সময় লাগবে না। একটা আম কাটো, পাশের ঘর থেকে কেউ টের পাবে না, অথচ শত শত মাইল দূর থেকে তার গন্ধ পেয়ে ছুটে আসবে মাছি। এত শক্তিশালী তার ঘ্রাণেন্দ্রিয়। সব বৃত্তি শক্তি, ইন্দ্রিয় শক্তি মানুষের চেয়ে পশুর বেশি। একটা সদ্যজাত হাঁসকে জলে ছেড়ে দাও, একবার হাবুডুবু খেয়েই সে সুন্দর সাঁতার কাটতে আরম্ভ করবে। আর মানুষকে সাঁতার কাটতে হলে কত কসরত করতে হয়। একটা সাপকে আঘাত দিয়ে যত দূরেই পালিয়ে যাও, সে সাপ ঠিক আঘাতকারীকে খুঁজে বার করে তার আঘাতের প্রতিশোধ নিতে চেষ্টা করে। এরকম ঘটনা তোমাদের হয়তো অনেকেরই দেখা আছে, পত্রিকাতেও পড়েছ। মানুষের মধ্যে যদি এসব গুণ প্রকাশ পায়, তবে সকলেই তাকে অলৌকিক শক্তির অধিকারী বলে পূজা করতে আরম্ভ করে, আর সেই ব্যক্তিও তখন ভগবান সেজে বসবে। কিন্তু এসব শক্তির কোনোটাই অলৌকিক নয়। লৌকিক জগতে এক এক জীব এক এক শক্তির অধিকারী, আর যে দিকটার চর্চা করছে তার সেই দিকটাই বেশি বিকশিত হয়ে উঠছে। সুতরাং বুদ্ধি বড় না বৃত্তি বড়, মানুষ শ্রেষ্ঠ কি পশু শ্রেষ্ঠ, এ প্রশ্নের উত্তর এক কথায় হয় না। কেউ কারুর থেকে শ্রেষ্ঠও নয়, নিকৃষ্টও নয়, বড়ও নয়, ছোটও নয়। কেন তবে শুধু মানুষের বেঁচে থাকার কথাই চিন্তা করবে আর অন্যান্য জীবের কথা চিন্তা করবে না? মানব গোষ্ঠীর মধ্যে মারামারি, কাটাকাটি, হিংসা হবে, আর অন্যান্য প্রাণীর বেলায় সেটা হিংসা হবে না, এ চিন্তা যুক্তিযুক্ত তো নয়ই, শুভও নয়। সকল জীবের প্রতি সমান সহানুভূতিশীল হওয়া উচিত, এবং এটাও জেনে রাখা উচিত যে সৃষ্টির রক্ষায় অসৃষ্টির বিনাশ করাটা
হিংসা নয়। যা শুভ, যা তার জন্য অশুভর ধ্বংসই কাম্য, তাতে হিংসাকে সমর্থন করা হয় না। আর একটা কথা মনে রাখবে, একটার শেষই আর একটার শুরু। এভাবেই তো চলছে সৃষ্টিচক্র। যেদিকে তাকাও একই নীতি। শীতের শেষে গাছের পাতা ঝরে যাচ্ছে, বসন্তে আবার নতুন পাতা গজাচ্ছে, ফুল শুকিয়ে যাচ্ছে, তার থেকেই ফল ফলে উঠছে, নদীর জল শুকিয়ে যাচ্ছে, তারপরেই আকাশ ভেঙে বর্ষার ধারা নেমে আসছে। দেখছো, একটা ধ্বংসাত্মক কিছু না ঘটলে সৃজন কাজ হচ্ছে না। তাছাড়া তুমি বলছো আমরা জীবনের পথে এগিয়ে চলেছি, আমি দেখব সব কিছুই মৃত্যুর দিকে এগিয়ে চলেছে। কারটা ঠিক বলবে? নবজাত শিশুর প্রথম হাঁচিটা যখনই পড়ল, তখন থেকেই শুরু হলো তার মৃত্যুর দিকে পদক্ষেপ। জীবনকে উপভোগ করার জন্য মানুষ কি না করে, রোগের হাত থেকে উদ্ধার পাওয়ার জন্য, মৃত্যুকে দূরে সরিয়ে দেওয়ার জন্য চেঞ্জে যাচ্ছে, খোলামেলা জায়গায় বাড়ি করছে, ব্যায়াম করছে, খাচ্ছে, ফুর্তি করছে, আনন্দ করছে। তাদের কার্যকলাপে মনে হয় চিরদিন তারা বুক ফুলিয়ে এই পৃথিবীতে বাস করছে। কিন্তু পথিক, ভুলে যেও না, আমরা সব শ্মশানের যাত্রী। যত তুমি সুখের সন্ধানে যাও, খাও দাও, আনন্দ ফুর্তি করো, কবরেই আমাদের শেষ পরিণতি। কত রোগ শোক আনন্দ উৎসবের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি মৃত্যুরই দিকে। তোমার পিতা, পিতামহ, প্রপিতামহ, তাদেরও পূর্বপুরুষেরা একদিন তোমাদের মতোই জীবনকে উপভোগ করেছিল, বেঁচে থাকার জন্য তোমাদের মতোই থলি হাতে বাজার করেছিল। আজকের মতো সেদিনও তারা চিন্তা করেছিল আমরাই সব। আজ তারা কোথায়? তারা নেই, কিন্তু তাদের থেকেই তোমরা এসেছো, তোমাদের থেকেই আবার আসবে তোমাদের উত্তরপুরুষ। সৃষ্টি এইভাবেই আবর্তিত হয়ে চলেছে। আজ যে চৈত্র মাসে ঝড় বৃষ্টি দেখছো, মেঘের গুরু গুরু ধ্বনি শুনছো, গত চৈত্রেও তেমনই হয়েছিল। আবার তোমার পূর্বপুরুষেরাও চৈত্র মাসেই সেই একইভাবে মেঘের গর্জন শুনেছিল, বৈশাখী ঝড় প্রত্যক্ষ করেছিল। এইভাবে প্রকৃতিও আবর্তিত হয়ে চলেছে, আর সেই আবর্তন ও বিবর্তনের মধ্য দিয়েই চলেছে জীবজগতের সৃষ্টি লীলার খেলা। একের বিনাশ থেকে অন্যের উদ্ভব, বর্তমানের বিনাশ থেকে ভবিষ্যতের সৃষ্টি, জীবন থেকেই মৃত্যু, আবার মৃত্যু থেকেই জীবন। জন্ম মৃত্যুর সম্পর্ক নিয়েই যখন জগৎ, তখন এ জগতের সকল বিষয়বস্তু, সকল কার্যকলাপগুলো সেই রকমই হবে, সেটাই স্বাভাবিক। রামনারায়ণ রাম।